ওয়েলকাম স্টুডেন্টস, আমি অদিতি ম্যাডাম। অদিতি ম্যাডামের সঙ্গে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির হিস্ট্রি অনার্সের CC3 এবং CC4 এই দুটি পেপারের পরীক্ষা দিতে চলেছ আগামী সেমিস্টারে, অগস্টের প্রথম সপ্তাহে, যেটা তোমাদের হওয়ার কথা। এখন তোমাদের সিলেবাস অনুযায়ী, এখনকার CBCS সিস্টেমের সিলেবাস অনুযায়ী CC3 এবং CC4 দুটোরই একবার মাত্র পরীক্ষা হয়েছে 2019 সালে। সেই একটি প্রশ্নপত্র হয়তো তোমাদের সকলের কাছেই রয়েছে। প্রশ্নপত্রের নিয়ম অনুযায়ী তোমাদের 1 মার্কের 15টা প্রশ্নের উত্তর করতে হয়, অর্থাৎ 15 × 1 = 15 মার্কস এখান থেকে ক্যারি করে। এবং তোমাদের যদিও পরীক্ষা দিতে হচ্ছে বাড়ি থেকে, অর্থাৎ ইটস ওয়ান টাইপ অফ ওপেন বুক ইভ্যালুয়েশন, তবুও প্রশ্নপত্র হাতে পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লিখে PDF করে পাঠানোর একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে 10খানা বই হাতের কাছে থাকলেও রেয়ার কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজে বের করে লিখতে অনেকটাই দেরি হয়ে যায়। তোমাদের সেই সমস্যার সমাধান করার উদ্দেশ্যে, তোমাদের কিছুটা সাহায্য করার উদ্দেশ্যে আমি অদিতি ম্যাডাম তোমাদের এই ভিডিওটা করেছি, শর্ট কোয়েশ্চেনের সাজেশনস উইথ অ্যান্সার্স। তোমাদের 15টা প্রশ্নের উত্তর করতে হবে। আমি তার 4 গুণ প্রশ্ন, অর্থাৎ 15 × 4 = 60, অর্থাৎ 60টি প্রশ্ন CC3 এর সিলেবাস থেকে উত্তর সহ এখানে আলোচনা করে দিচ্ছি। আশা করি তোমরা এখান থেকে সাহায্য পাবে। আর আমার এই ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের, তোমরা তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো, এবং বেল আইকনটি যদি প্রেস করে রাখো তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমরা সহজেই দেখতে পাবে। তাহলে এসো শুরু করা যাক। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা সহজ প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য। কোয়েশ্চেন নাম্বার 2, ইন্দো রোমান বাণিজ্যের ক্ষেত্রে প্রাচীন ভারতের পশ্চিম উপকূলের যে কোনো একটি বন্দরের নাম লেখো, বন্দর নগরীর নাম লেখো। এখন দেখো, ইন্দো রোমান বাণিজ্য ভারতবর্ষে বিশেষ করে গতিপ্রাপ্ত হয়েছিল কুষাণ আমলে। তো এই ইন্দো রোমান বাণিজ্যের ক্ষেত্রে গোটা ভারতবর্ষ, যেহেতু ভারতবর্ষের 3 দিক জুড়ে সমুদ্র, অনেকগুলি বন্দর নগরী ছিল। এখানে বলা হয়েছে পশ্চিম উপকূলের অনেকগুলি বন্দর নগরী, যে কোনো একটি নাম লিখতে বলা হয়েছে। আমি অনেকগুলি নাম এখানে বলে দিচ্ছি, তোমরা যেটা সুবিধে মাথায় রেখে লিখবে। বারবারিকাম, যেটা বর্তমান করাচি; বারাইগাজা, যেটাকে ভারুচো বলা হয়; মান্দাগোড়া, সুপ্পারা, অপর নাম সোপারা; মুজিরিস, নৌরা এবং তোগারাম। পরবর্তী প্রশ্ন, কোন সম্রাট দেবানাং পিয় পিয়দসী উপাধি ধারণ করেন? উত্তর, মৌর্য সম্রাট অশোক। কোয়েশ্চেন নাম্বার 4, এলাহাবাদ প্রশস্তিতে কার কৃতিত্বের কথা বলা হয়েছে? উত্তর, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত। কোয়েশ্চেন নাম্বার 5, এলাহাবাদ প্রশস্তিতে কয়টি পংক্তি আছে? পংক্তি অর্থে লাইন। উত্তর হচ্ছে 33টি। কোয়েশ্চেন নাম্বার 6, গৌতমী বলশ্রী রচিত লেখটির নাম কি? উত্তর, নাসিক প্রশস্তি। কোয়েশ্চেন নাম্বার 7, নাসিক প্রশস্তিতে কার কৃতিত্বের কথা বলা হয়েছে? উত্তর, সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট। তার মায়ের নাম কিন্তু গৌতমী বলশ্রী। সাতবাহন শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর গোটা রাজত্বকালের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার মা গৌতমী বলশ্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই নিজের ছেলে সম্পর্কে এটি লিখেছিলেন নাসিক প্রশস্তি। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8, বাণভট্ট রচিত গ্রন্থের নাম কি? হর্ষচরিত। তারপরের প্রশ্ন, হর্ষবর্ধন রচিত একটি গ্রন্থের নাম লেখো। দেখো, পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধন
3টি বই লিখেছিলেন, নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা। একটি লিখতে বললে তোমরা যে কোনো একটি, তোমাদের যেটি মনে থাকবে বা যেটি তোমাদের লিখতে ইচ্ছে করবে তোমরা সেটি লিখে দেবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা কে? উত্তর বিশাখ দত্ত। কোশ্চেন নাম্বার 11, অভিজ্ঞান শকুন্তলম নাটকটির রচয়িতা কে? উত্তর কালিদাস। এটা সহজ প্রশ্ন, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের একটা দুটো আসতেই পারে। কোয়েশ্চেন নাম্বার 12, মেগাস্থেনিস তার গ্রন্থে ভারতীয় সমাজকে কতগুলি ভাগে ভাগ করেছেন? উত্তর 7টি। কি কি? দার্শনিক, সৈনিক, পরিদর্শক, কৃষক, শিল্পী, সভাপণ্ডিত ও পশুপালক। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 13, কৌটিল্য উল্লিখিত যে কোনো একটি করের নাম করো। দেখো, কৌটিল্য সীতা, ভাগ, বলি মূলত এই 3টি প্রধান করের নাম করেছেন তার অর্থশাস্ত্র নামক গ্রন্থে। তোমরা এর মধ্যে যে কোনো একটি লিখবে। কোয়েশ্চেন নাম্বার 14, ধর্ম মহামাত্র পদটি কোন শাসকের আমলে সৃষ্টি হয়? মৌর্য সম্রাট অশোক, যিনি ধম্ম নামক একটি নতুন ধর্মমত তথা সামাজিক নিয়মকানুনের প্রচলন করেছিলেন এবং যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ব্যক্তিগতভাবে এবং বৌদ্ধ ধর্মকে প্রচার করার জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। এই ধর্ম মহামাত্র পদটির সৃষ্টি তারই একটি অংশ। কোয়েশ্চেন নাম্বার 15, শকাব্দ কবে শুরু হয়? উত্তর 78 খ্রিস্টাব্দে। 78 খ্রিস্টাব্দে কুষাণ সম্রাট কনিষ্কর সিংহাসন আরোহণের সময় থেকেই শকাব্দ গণনা শুরু হয়, সেটি খ্রিস্টাব্দ হিসেবে 78 খ্রিস্টাব্দ। কোয়েশ্চেন নাম্বার 16, কোন লেখ থেকে কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে জানা যায়? উত্তর হাতিগুম্ফা শিলালেখ। কোয়েশ্চেন নাম্বার 17, কনিষ্কের সময়কালীন একজন বৌদ্ধ ধর্মাচার্যের নাম লেখো। বসুমিত্র, অশ্বঘোষ, এবং এখানে আমি আরেকটি লিখিনি, নাগার্জুন। এই 3জনই ছিলেন হচ্ছে বৌদ্ধ ধর্মাচার্য, বৌদ্ধ পণ্ডিত। তোমরা এই 3জনের মধ্যে যে কোনো একজনের নাম লিখতে পারো। কোয়েশ্চেন নাম্বার 18, পল্লব স্থাপত্যের একটি নিদর্শন দাও। এক্ষেত্রে তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত মহাবলীপুরমের রথ মন্দির। তোমরা জানো সেখানে পঞ্চপাণ্ডব, গণেশ ইত্যাদি দেবতাদের নামে আলাদা আলাদা পাথর কেটে রথের মতো মন্দির তৈরি করা আছে। কাঞ্চির কৈলাসনাথ মন্দির, এছাড়া তো আরও অনেক উদাহরণ তোমরা দিতেই পারবে। কোয়েশ্চেন নাম্বার 19, প্রাচীন ভারতের একজন গণিতজ্ঞের নাম লেখো। আর্যভট্ট এবং শ্রীধর। তোমাদের যার যখন যেটা মনে থাকবে তোমরা সেটা লিখবে। কোয়েশ্চেন নাম্বার 20, গণিত সার গ্রন্থটি কে রচনা করেন? উত্তর শ্রীধর। 8ম শতাব্দীতে গণিতজ্ঞ শ্রীধর এই গ্রন্থটি রচনা করেন। কোয়েশ্চেন নাম্বার 21, সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থটি কার রচনা? উত্তর ভাস্করাচার্য। উনি ছিলেন একজন জ্যোতির্বিদ। দ্বাদশ শতাব্দীতে তিনি এই সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থটি রচনা করেন। প্রাচীন ভারতের, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 22, প্রাচীন ভারতের কোন বৈজ্ঞানিক প্রথম দশমিক সংখ্যার মূল্য নিরূপণ করেন? উত্তর আর্যভট্ট, অর্থাৎ সূর্য সিদ্ধান্ত গ্রন্থের যিনি রচয়িতা তিনি। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 23, ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তর, দেখো, ব্রহ্মগুপ্ত 3টি বই লিখেছিলেন। বেশিরভাগই জ্যোতির্বিদ্যা সম্পর্কিত, জ্যোতিষশাস্ত্র নয়, জ্যোতির্বিদ্যা সম্পর্কিত। তিনি নামকরা জ্যোতির্বিদ ছিলেন। তো ব্রহ্ম সিদ্ধান্ত তিনি রচনা করেছিলেন 628 খ্রিস্টাব্দে, খণ্ডখাদ্য 665 খ্রিস্টাব্দে। ধান্যগ্রহ নামক গ্রন্থটির সঠিক রচনাকাল সঠিকভাবে জানা যায়নি। তোমরা এই 3টির মধ্যে যে কোনো একটি লিখে দিতে পারো। কোয়েশ্চেন নাম্বার 24, অমিত্রাঘাত কার উপাধি ছিল? উত্তর মৌর্য সম্রাট বিন্দুসার। কোয়েশ্চেন নাম্বার 25, শ্রেণিক কার উপাধি ছিল? হর্যঙ্ক সম্রাট বিম্বিসার, যিনি হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠা করেছিলেন, মগধে প্রথম যে রাজবংশ। কোয়েশ্চেন নাম্বার 26, কুনিক কার উপাধি ছিল? উত্তর অজাতশত্রু, অর্থাৎ বিম্বিসারের ছেলে, বিম্বিসারের পুত্র অজাতশত্রুর উপাধি ছিল কুনিক।
কোয়েশ্চেন নাম্বার 27, অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন? জেমস প্রিন্সেপ। 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করার পর থেকেই ভারতবর্ষের ইতিহাসের আলোচনা, বিশেষ করে মৌর্য যুগের ইতিহাসের আলোচনায় একটা আকাশ পাতাল তফাৎ চলে আসে। কারণ জেমস প্রিন্সেপ ব্রাহ্মী এবং খরষ্টি লিপিতে লেখা অশোকের শিলালিপির পাঠোদ্ধার করার সঙ্গে সঙ্গেই অনেক অনেক বেশি পরিমাণে তথ্য ঐতিহাসিকদের হাতে আসতে শুরু করে। তার কারণ অশোকের প্রধান অপ্রধান মিলিয়ে অনেকগুলি শিলালেখ, স্তম্ভলেখ এবং গুহালেখ আবিষ্কৃত হয়েছিল। এইগুলির সমস্ত পড়তে পারার ফলে, এগুলিতে কি লেখা আছে জানতে পারার ফলে ভারতবর্ষের ইতিহাসের আলোচনাটাই একটা অন্য মাত্রা ধারণ করে। কোয়েশ্চেন নাম্বার 28, সপ্তাঙ্গ তত্ত্ব কি? সপ্তাঙ্গ তত্ত্ব হলো, কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে রাষ্ট্রনীতি সম্পর্কে লিখেছেন যে একটি আদর্শ রাষ্ট্রের 7টি অঙ্গ বা 7টি অংশ থাকা উচিত। কি কি? স্বামী অর্থাৎ রাজা, অমাত্য অর্থাৎ মন্ত্রী, জনপদ অর্থাৎ নগর, দুর্গ মানে তোমরা বুঝতেই পারছো, কৌটিল্য 4 প্রকার দুর্গের কথা বলেছিলেন: নগর দুর্গ, জল দুর্গ, অরণ্য দুর্গ এবং পার্বত্য দুর্গ। কোষ অর্থাৎ রাজকোষ, বল এক্ষেত্রে সৈন্যবাহিনীর কথা বলা হয়েছে, মিত্র অর্থাৎ মিত্রশক্তি। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 29, মৌর্য আমলে ধর্মাধিকরণ কাকে বলা হতো? উত্তর, প্রধান বিচারপতিকে বলা হতো। কোয়েশ্চেন নাম্বার 30, প্রাচীন ভারতে কোন যুগে শূদ্র ছাড়াও পঞ্চম জাতি নামে এক অস্পৃশ্য জাতির উত্থান ঘটে? উত্তর, গুপ্ত যুগে। এই সময়ে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ছাড়াও তাদের চেয়েও অবহেলিত অস্পৃশ্য এক জাতির উত্থান ঘটানো হয় বলতে পারো। সেটা হচ্ছে গুপ্ত যুগে, তাদের বলা হতো পঞ্চম জাতি। কোয়েশ্চেন নাম্বার 31, অনুলোম ও প্রতিলোম কি? উচ্চবর্ণের পুরুষ এবং নিম্নবর্ণের নারীর বিবাহকে বলা হতো অনুলোম বিবাহ, এবং উচ্চবর্ণের নারী ও নিম্নবর্ণের পুরুষের বিবাহকে বলা হতো প্রতিলোম বিবাহ। পরের প্রশ্ন, ব্রহ্মদেয় প্রথা কি? দেখো, এটা মূলত গুপ্ত যুগে শুরু হয়েছিল, যদিও ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। ঐতিহাসিকের অনেকেই বলে থাকেন যে গুপ্ত যুগের আগেও ব্রহ্মদেয় বা অগ্রহার, এর আরেক নাম অগ্রহার, ব্রহ্মদেয় বা অগ্রহার প্রথার প্রবর্তন আগেও ছিল। যাই হোক, বিষয়টা হচ্ছে ব্রাহ্মণ, পুরোহিত, মন্দির, বিহার অর্থাৎ ধর্মীয় ব্যক্তি অথবা ধর্মস্থান, ধর্মীয় প্রতিষ্ঠান, এদেরকে নিষ্কর ভূমিদানের যে প্রক্রিয়া সেটাকে বলা হতো অগ্রহার প্রথা। অর্থাৎ ওই যে বিপুল পরিমাণ ভূমি দান করা হতো, সেই ভূমির উপর কোনো রকম রাজস্ব বা কর নেওয়া হতো না রাজশক্তির তরফে। রাজশক্তি অর্থাৎ রাজারা পুণ্য সঞ্চয়ের উদ্দেশ্যে এটি করে থাকতেন। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 33, গুপ্ত যুগের কয়েকটি স্থাপত্যের উদাহরণ দাও। দেখো, সবচেয়ে বড় উদাহরণ তো অজন্তা ইলোরার মন্দির, উদয়গিরির গুহা মন্দির। এছাড়াও তোমরা দেওগড়ের দশাবতার মন্দির, এরকম আরও অনেক উদাহরণ দিতে পারো। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 34, কোন ঐতিহাসিক গুপ্তযুগকে হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ বলেছেন? উত্তর, জার্মান ঐতিহাসিক ম্যাক্স মুলার। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 35, আয়ুর্বেদাচার্য চরক কার রাজসভার সভাসদ ছিলেন? উত্তর, কুষাণ সম্রাট কনিষ্ক। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 36, সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর, শিমুক। কোয়েশ্চেন নাম্বার 37, কোন গুপ্ত সম্রাটকে সকারি বলা হয় কেন? উত্তর, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কেন বলা হয়? তার কারণ দ্বিতীয় চন্দ্রগুপ্তই ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তের, অর্থাৎ যেখানে এখন পাকিস্তান, আফগানিস্তান, ওই অঞ্চলে মৌর্য সাম্রাজ্যের পতনের পর থেকে যে ইন্দো গ্রিক ছোট ছোট জাতিগুলি এসে দখল করে ছোট ছোট রাজ্য স্থাপন করেছিল, শক রাজ্য তার মধ্যে অন্যতম ছিল। গুপ্ত সম্রাট দীর্ঘ 400 বছর পরে
এই শক রাজত্বের অবসান ঘটান এবং ওই অঞ্চলকে গুপ্ত সাম্রাজ্যভুক্ত করেন। শকদের এইভাবে জয় করে তিনি শকদেরকে তাদের রাজ্য দখল করে নিয়েছিলেন বলে গুপ্ত সম্রাটকে বলা হচ্ছে শকারি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 38, আইহোল শিলালিপি থেকে কার কৃতিত্বের কথা জানা যায়? উত্তর, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী। দেখো ব্র্যাকেটে আমি বাতাপি লিখেছি, তার কারণ চালুক্য বংশ কিন্তু দুটো ছিল, বাতাপির চালুক্য বংশ এবং কল্যাণের চালুক্য বংশ। আইহোল শিলালিপি লেখা হয়েছিল চালুক্যরাজ বাতাপির চালুক্য বংশের চালুক্য রাজা, শ্রেষ্ঠ চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী সম্পর্কে লিখেছিলেন রচয়িতা, দেখো লিখেছি আমি, রচয়িতা রবি কীর্তি। এখানে তোমাদের একটা প্রশ্ন থেকে দুটো প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 39, বিক্রমাঙ্ক দেব চরিত কার রচনা? চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি বিলহন। এখানে দেখো ব্র্যাকেটে আমি লিখেছি কল্যাণের, অর্থাৎ এই চালুক্য রাজা হচ্ছে ষষ্ঠ বিক্রমাদিত্য কল্যাণের চালুক্য বংশের চালুক্য রাজা। তার সভাকবি বিলহন তার কৃতিত্ব বর্ণনা করে লিখেছিলেন বিক্রমাঙ্ক দেব চরিত। কোয়েশ্চেন নাম্বার 40, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? বাংলার পাল বংশ, পশ্চিম ভারতের মালবের গুর্জর প্রতিহার বংশ এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশের মধ্যে দীর্ঘ প্রায় 200 বছর ব্যাপী একটি যুদ্ধ হয়েছিল। যুদ্ধের কারণ কি? উত্তর ভারতের কনৌজের উপর কোন বংশের দখল থাকবে তাই নিয়ে বংশের পর বংশ ধরে, মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই তিনটি বংশের মধ্যে এই ত্রিশক্তি সংগ্রাম ঘটেছিল। কোয়েশ্চেন নাম্বার 41, কার রাজত্বকালে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়? উত্তর, সম্রাট অশোক। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 42, কোন শিল্পরীতিতে মূর্তি নির্মাণে চুনের পলেস্তারা ব্যবহৃত হতো? উত্তর, গান্ধার শিল্পরীতি। এই মূর্তি নির্মাণে যে মূর্তির উপরে চুনের পলেস্তারা দেওয়া সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে স্টাক্কো। গান্ধার শিল্পরীতিতে এটি ব্যবহৃত হয়। তোমরা নিশ্চয়ই পড়েছো যে গান্ধার শিল্পরীতি হচ্ছে রোমান, গ্রিক এবং ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণে একটা মিশ্র শিল্পরীতি, যেটা কুষাণ সম্রাট কনিষ্কের আমলে বিশেষ করে বিকাশ লাভ করেছিল। কোয়েশ্চেন নাম্বার 43, মৌর্য আমলে রূপ দর্শক কাদের বলা হতো? উত্তর, মুদ্রা পরীক্ষকদের। কোয়েশ্চেন নাম্বার 44, সব মুনিষে পজা মমা কথাটি কোন শিলালেখতে পাওয়া গেছে? উত্তর, অশোকের ষষ্ঠ প্রধান শিলালেখ। আমি অশোক সম্পর্কে একটি প্রশ্নে এর আগেও বললাম যে সম্রাট অশোকের অনেক শিলালেখ, স্তম্ভলেখ, গুহালেখ আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে 14টিকে প্রধান অর্থাৎ মেজর রক এডিক্ট বলা হয়, বাকিগুলো মাইনর। তো এই সব মুনিষে পজামামা কথাটি অশোকের ষষ্ঠ প্রধান শিলালেখতে পাওয়া গেছে। কোয়েশ্চেন নাম্বার 45, সারনাথের স্তম্ভ শীর্ষ ফলকে কোন কোন প্রাণী দেখা যায়? হাতি, ঘোড়া, ষাঁড় এবং সিংহ। কোয়েশ্চেন নাম্বার 46, রোম ভারত বাণিজ্যের ক্ষেত্রে প্রাচীন ভারতের পূর্ব উপকূলের একটি বন্দরের নাম লেখো। আমরা শুরুর দিকেই একটি প্রশ্ন পড়েছিলাম যে পশ্চিম উপকূলের বন্দর, এখানে দেখো এই প্রশ্নটাতে বলা হচ্ছে পূর্ব উপকূলের বন্দরের কথা। মসুলিপত্তম, তাম্রলিপ্ত, পদুকা, যেটার আরেকটি নাম আরিকামেদম, কুমারী, কলচি, এইগুলোর মধ্যে তোমরা যেগুলো মনে রাখতে তোমাদের সুবিধে হবে তোমরা সেইগুলোই লিখবে। পরবর্তী প্রশ্ন, মহাজ্ঞানী যাজ্ঞবল্ক্যকে কোন বিদুষী নারী তর্কে আহ্বান করেন? উত্তর, গার্গী। মহাজ্ঞানী যাজ্ঞবল্ক্য তার বেদ জ্ঞান নিয়ে প্রশ্নাতীত একটা জায়গা তৈরি হয়েছিল। তো বিদুষী গার্গী তিনি তাকে তর্কে আহ্বান করেছিলেন এবং সেখানে গার্গীরই জয় হতো, কিন্তু যেহেতু একজন মহিলাকে জিততে দেওয়া যাবে না তাই যাজ্ঞবল্ক্য বলেছিলেন, আর প্রশ্ন করো না গার্গী, তোমার মাথা খসে পড়বে। যাকে সে অন্য গল্প, তোমাদের অন্য ক্লাসে কোনো এক সময় আমি সেগুলো করব। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 48, কন্নড় সাহিত্যের ত্রিরত্ন কাদের বলা হয়? উত্তর, পম্পা, পন্না, রন্না। এই তিনজন কন্নড় সাহিত্যের বিখ্যাত লেখক, এদের একত্রে ত্রিরত্ন বলা হয়। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 49,
কোন আমলের মুদ্রার অধিকাংশই ছিল সীসা নির্মিত? উত্তর সাতবাহন। সাতবাহন আমলের সীসার মুদ্রার নাম ছিল পতিন। এই আমলে রূপোর মুদ্রাও ছিল, কিন্তু স্বর্ণ মুদ্রার খুবই স্কারসিটি বা অভাব ছিল। বেশিরভাগ মুদ্রাই ছিল সীসা নির্মিত। কোয়েশ্চেন নাম্বার 50, বাণিজ্যের সুবিধার্থে কোন সম্রাট ভারতে রোমান মুদ্রা অরেই প্রচলন করেছিলেন? উত্তর হচ্ছে কুজুল কদফিসেস, অর্থাৎ প্রথম কুষাণ সম্রাট, ভারতের প্রথম কুষাণ সম্রাট কুজুল কদফিসেস। পরবর্তী প্রশ্ন, অশোক কেন কলিঙ্গ অধিকার করতে চেয়েছিলেন? দেখো, কলিঙ্গ ছিল একটি স্বাধীনচেতা গণরাজ্য, কাজেই মৌর্য সাম্রাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট এরকম একটি রাজ্যকে রাখা মানেই সেটা মৌর্য সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহের সম্ভাবনাকে জিইয়ে রাখা। সেই সম্ভাবনা দূর করার জন্য, মৌর্য সাম্রাজ্য সম্প্রসারণ করার জন্য, এবং মনে রাখবে কলিঙ্গ বর্তমান উড়িষ্যার যে অঞ্চলে অবস্থিত ছিল, সেই কলিঙ্গ কিন্তু মহানদী এবং তার থেকে একটু দূরবর্তী গঙ্গা নদীর অঞ্চলের বাণিজ্যিক সুবিধা পেত। এই বাণিজ্যিক সুবিধা, অর্থনৈতিক সুবিধার জায়গাটিকে হস্তগত করাও কিন্তু অশোকের উদ্দেশ্য ছিল। কোয়েশ্চেন নাম্বার 52, বিহার ও চৈত্যের মধ্যে পার্থক্য কী? তোমরা বৌদ্ধ বিহার, বৌদ্ধ চৈত্য সব রকমই পড়ে থাকো, অনেক সময় গুলিয়ে যায়। বিহার হলো পাথরের মধ্যে গুহার কেটে ছোট ছোট ঘর তৈরি করা, যেখানে বৌদ্ধ ভিক্ষু বা জৈন সন্ন্যাসীরা থাকবেন, তাদের আবাস, সেগুলোকে বলা হতো বিহার, এবং এখানেই তারা শিক্ষাদান করতেন। আর চৈত্য হচ্ছে এই ভিক্ষু ও সন্ন্যাসীদের প্রার্থনা কক্ষ, প্রেয়ার হল, তাকে বলা হতো চৈত্য, সেখানে তারা থাকতেন না। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 53, গ্রিকরাজ প্রথম অ্যান্টিওকাসের দূত হয়ে কে বিন্দুসারের রাজসভায় আসেন? উত্তর দেইমাকাস, কোথাও কোথাও দাইমাকাসও লেখা থাকবে একই। কোয়েশ্চেন নাম্বার 54, সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন কে? উত্তর উপগুপ্ত। কোয়েশ্চেন নাম্বার 55, বারাবার গুহালিপি থেকে কোন রাজার কৃতিত্ব জানা যায়? উত্তর মৌর্য রাজা দশরথ। কোয়েশ্চেন নাম্বার 56, প্রাচীন ভারতে ব্রহ্মবাদিনী কাদের বলা হতো? যেসব মহিলারা আজীবন কুমারী থেকে সংসার না করে বেদ চর্চা, বিদ্যা চর্চা করতেন, তাদের বলা হতো ব্রহ্মবাদিনী। পরবর্তী প্রশ্ন, কোন বৌদ্ধ সংগীতি দ্বারা মহাযান ধর্মমত রাষ্ট্রীয় স্বীকৃতি পায়? উত্তর চতুর্থ বৌদ্ধ সংগীতি। এটি কুষাণ সম্রাট কনিষ্কের আমলে হয়েছিল, জলন্ধরে, মতান্তরে কাশ্মীরে। দেখো, একটা প্রশ্ন থেকে তোমরা আরও 3টে প্রশ্ন পেয়ে যাচ্ছ, তার উত্তর পেয়ে যাচ্ছ। কোয়েশ্চেন নাম্বার 58, পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর শিব স্কন্দ বর্মন। পরবর্তী প্রশ্ন, আজীবিক ধর্মের প্রতিষ্ঠাতা কে? উত্তর নন্দবৎস। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের একজন শল্য চিকিৎসকের নাম লেখো, অর্থাৎ সার্জারি করতেন যিনি, সার্জেনের নাম লিখতে বলা হয়েছে। উত্তর জীবক, যিনি হর্যঙ্ক সম্রাট বিন্দুসারের শল্য চিকিৎসা করেছিলেন। কথিত আছে জীবক স্বয়ং ভগবান বুদ্ধেরও চিকিৎসা করেছিলেন। আজ এই 7টি প্রশ্ন কমপ্লিট হলো। আজ এই পর্যন্তই থাক, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে।